স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু অষ্টম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপারটি দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 15 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 6টি প্রতিবর্ষের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, কিন্তু এবার তা হয়নি। এবার যা হয়নি তা হলো ক, দিলীপ কুমার রায় নেতাজিকে কোনো বই পড়ার জন্য পাঠাননি। খ, নেতাজিকে লেখা দিলীপ কুমার রায়ের 14/3/25 এর চিঠিকে ডবল ডিস্ট্রিবিউশনের মধ্যে দিয়ে আসতে হয়নি। জেলখানায় অন্যান্য বারের মতো নির্জনতা নেতাজি খুঁজে পাননি। যারা কারাবন্দী রয়েছেন তাদের বন্দী হওয়ার কোনো কারণই হয়নি। উত্তর হবে খ নম্বর, নেতাজিকে লেখা দিলীপ কুমার রায়ের 14/23/25 এর চিঠিকে ডবল ডিস্ট্রিবিউশনের মধ্যে দিয়ে আসতে হয়নি। আগামীকালের আশ্বাস রুটি ভাত কাপড় দিয়ে কি আজ বাঁচা যায়? উত্তর হবে রুটি। শহরে 199, 144, 150, 158 ধারা আর কারফিউ জারি হয়েছে। উত্তর হবে 144 ধারা আর কারফিউ জারি হয়েছে। নৌকা না পাই সাঁতরায়া পার হমু। গঙ্গা পদ্মা বুড়িগঙ্গা মহানন্দা। উত্তর হবে বুড়িগঙ্গা। হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের কাজে যোগ দিয়েছিলেন 1309, 1301, 1313, 1330 সালে। উত্তর হবে 1309 সালে। ছোট্ট একটা তুক করে বাইরেটা বদলে পাল্টে গুড়িয়ে ধসিয়ে দাও। উত্তর হবে পাল্টে দাও। সুভাষদের গ্রামের নাম ছিল চণ্ডীপুর, কাশীপুর, হৃদয়পুর, শ্রীরামপুর। উত্তর হবে চণ্ডীপুর। মাসি পিসির বাড়িতে অনেকগুলো পেট, কিন্তু রোজগার সামান্য 2 মুঠো 1 মুঠো অতি অল্প। উত্তর হবে 1 মুঠো। লোকটা জানলই না কবিতায় আলাদিনের আশ্চর্য প্রদীপ বলা হয়েছে লোকটার বুদ্ধিকে, হৃদয়কে, চেতনাকে না দৃষ্টিকে। উত্তর হবে হৃদয়কে। টিকিটের অ্যালবাম গল্পটি যে মূল ভাষার সেটি হলো তেলেগু, তামিল, গুজরাটি, মালায়ালাম। উত্তর হবে তামিল। 2 দাগের রুজু সংক্ষেপে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন কেন? তো লিখবে প্রেসিডেন্সি কলেজে ভারত বিদ্বেষী ইংরেজি অধ্যাপক উটেনকে প্রহার করার অভিযোগে সুভাষচন্দ্র কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন। ডাস্টবিনের দুপাশে 2টি প্রাণী, প্রাণী দুটির পরিচয় দাও। প্রাণী দুটির একজন মুসলমান, পেশায় মাঝি, এবং অন্যজন হিন্দু ও পেশায় সুদাগলের মাঝি। ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয় ক্ষয় করতে কারা কোথায় এসেছে? শিকলপরার গান কবিতায় ভারতের স্বাধীনতা সংগ্রামী সাধারণ মানুষের বাঁধন ভয় অর্থাৎ বন্দী হওয়ার ভয় দূর করতে ইংরেজদের জেলখানায় এসেছে। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। দাঁড়াও কবিতায় কবি কোন আহ্বান জানিয়েছেন? দাঁড়াও কবিতায় কবি কোন আহ্বান জানিয়েছেন? পরের প্রশ্ন, দাঁড়াও কবিতায় কবি কোন আহ্বান জানিয়েছেন? প্রণবেন্দু দাশগুপ্তের দাঁড়াও কবিতাটিতে কবি সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদহীন মানুষকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সুভার প্রকৃত নাম কি? সুভার প্রকৃত নাম সুভাষিনী। গল্পে সুভার কোন কোন বন্ধুর কথা রয়েছে? গল্পে সুভার বন্ধু গাভী, সর্বাসী ও পাঙ্গুলির কথা রয়েছে। রঞ্জনা, তুমি কাল ক্লাসে যাওনি? এই প্রশ্নের দাঁড়াও কবিতায় কবি কোন আহ্বান জানিয়েছেন? প্রণবেন্দু দাশগুপ্তের দাঁড়াও কবিতাটি কবি সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদহীন মানুষকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সুভার প্রকৃত নাম কি? সুভার প্রকৃত নাম সুভাষিনী। গল্পে সুভার কোন কোন বন্ধুর কথা রয়েছে? গল্পে সুভার বন্ধু গাভী, সর্বাসী ও পাঙ্গুলির কথা রয়েছে। রঞ্জনদা, তুমি কাল ক্লাবে যাওনি? এই প্রশ্নের উত্তরে রঞ্জন কি বলেছিল? অফিসের এক কর্মী সহ করা আলোচ্য প্রশ্নটির উত্তরে রঞ্জন বলেছিল যে আগের দিন তাকে কলকাতার বাইরে যেতে হয়েছিল বলে সে ক্লাবে যেতে পারেনি। রাজাপ্পা কিভাবে তার অমূল্য ডাক টিকিটগুলি সংগ্রহ করত? যেমন করে মৌমাছিরা মধু সংগ্রহ করে তেমনইভাবে খুব কষ্ট করে রাজাপ্পা ডাক টিকিটগুলি সংগ্রহ করত। 3 দাগে রয়েছে নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? এখানে আগামীকাল আর আজ বলতে কি বোঝানো হয়েছে?
ল্যাংস্টন হিউজ রচিত স্বাধীনতা কবিতায় আগামীকাল বলতে ভবিষ্যতের স্বাধীনতা লাভের পরম মুহূর্তকে বোঝানো হয়েছে, আর সেই আগামীকাল কবে আসবে তা পরাধীন মানুষ জানে না। তার মৃত্যুর পরেও সেই আগামীকাল দেখা দিতে পারে। তাই এখানে আগামীকাল হলো অনিশ্চিত, অনির্দিষ্ট ভবিষ্যৎকাল। কবিতায় আজ বলতে পরাধীনতার গ্লানি, দুঃখ, কষ্ট জর্জরিত বর্তমানকে বোঝানো হয়েছে। আগামীকালের খাবার দিয়ে যেমন আজকের ক্ষুধার্ত মানুষ বাঁচতে পারে না, তেমনি ভবিষ্যতের স্বাধীনতার অনেক স্বপ্ন দেখে আজকের পরাধীন মানুষ স্বাধীনতার স্বাদ পেতে পারে না। সেই জন্যই খুবই খুশি হয়েছি। বক্তাকে তিনি কী জন্য খুশি হয়েছেন? বক্তা হলেন জেলখানার চিঠি পাঠ্যাংশের লেখক নেতাজি সুভাষচন্দ্র বসু। প্রায় চেঞ্জ করে লিখবে, জেলখানায় থাকাকালীন কোনো বন্দি বাইরে কোনো চিঠি পাঠালে বা বাইরে থেকে কোনো চিঠি বন্দির কাছে এলে তাকে অনেকগুলি সাবধানতা ও পরীক্ষা নিরীক্ষা পেরোতে হতো। আপত্তিকর কিছু থাকলে তা আর যথাস্থানে পৌঁছতো না। পান্ডালয় জেলে থাকাকালীন সুভাষকে চিঠি লিখেছেন তার প্রিয় বন্ধু দিলীপ কুমার রায়। চিঠিটিকে কারা কর্তৃপক্ষের ডবল ডিস্টিলেশন অর্থাৎ বারবার পরীক্ষা নিরীক্ষার কবলে পড়তে হয়নি বলেই সুভাষ খুব খুশি হয়েছেন। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল। ডাস্টবিন নড়ে ওঠার অব্যাহতির পরে কী দেখা গেল? এক ভয়াবহ কারফিউয়ের রাতে বাড়ি ফিরতে না পারা প্রাণ ভয়ে ভীত এক ব্যক্তি একটি ডাস্টবিনের আড়ালে আশ্রয় নেয়। হঠাৎ ডাস্টবিনটা নড়ে ওঠায় লোকটার দেহের শিরা উপশিরাগুলি অজানা আশঙ্কায় শিরশির করে উঠল। কুকুর মনে করে ডাস্টবিনটাকে ঠেলে দিল সে। কিছুক্ষণ পরে আবার ডাস্টবিনটা নড়ে উঠতেই দেখা গেল আরও একটা মানুষ। ভয়ে দুজনেরই বুকের ধুকপুক বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। উভয়েই চোখ মুখে ফুটে উঠেছে সন্দেহ আর অবিশ্বাস। সেই বিষাক্ত রাতে দুজনেই দুজনকে খুনি ভেবেছিল প্রথমে। পরের প্রশ্ন, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় বিখ্যাত কেন? ইয়ং বেঙ্গল আন্দোলনের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ নাম হল দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। তিনি ডিরোজিও ইয়ং বেঙ্গল দলের অন্যতম সদস্য ছিলেন। ছাত্রাবস্থায় তিনি 1831 খ্রিস্টাব্দে জ্ঞানান্বেষণ পত্রিকা প্রকাশ করেন। কলকাতার বেথুন বালিকা বিদ্যালয়ের উন্নতির ক্ষেত্রে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। ঠিক 1 বছর আগের ঘটনা। 1 বছর আগে কোন ঘটনা ঘটেছিল? প্রশ্নসূত্র অংশটি শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের পরাজয় গল্প থেকে নেওয়া হয়েছে। প্রতি বছর বারপুজোর নিমন্ত্রণ যাতে রঞ্জন সরকারের ফুটবল ক্লাবের কর্মকর্তারা তার বাড়িতে প্রচুর ফোন করতেন। কেউ কেউ বাড়িতেও আসতেন নিমন্ত্রণ করতে। পয়লা বৈশাখের বারপুজোতে ক্লাবে নিয়ে যেত, তার কাছে গাড়িও পাঠানো হতো। 15 বছর ধরে এরকম চলছিল, কিন্তু গত বছরে রঞ্জন অনুভব করেন ক্লাবে তার গুরুত্ব কিছুটা হলেও যেন কমে গেছে। পরে অবশ্য ফুটবল সেক্রেটারি ও কোচ তার সঙ্গে নতুন বছরের দল গড়া নিয়ে আলোচনা করলে তার মনটা অনেকটা ভালো হয়ে গিয়েছিল। সেই ঘটনার কথা এখানে বলা হয়েছে। শাল মহিনার হিসেব তো নেই। শাল মহিনার হিসেব নেই কেন? কবি জয় গোস্বামীর মাসিবেশি কবিতায় সমাজের দরিদ্রতম শ্রমজীবী মহিলাদের কথা তুলে ধরা হয়েছে। এই মহিলারা সংসারের সবার মুখে দুমুঠো খাবার তুলে ধরার জন্য পরিশ্রম করেন। তাদের কোনো ছুটি বা বিশ্রাম নেই। একই ধরনের একঘেয়ে কাজের মধ্যে দিয়েই তাদের জীবন কাটতে থাকে। বছরের প্রতিটি দিনই তারা দিন আনি দিন খায় অবস্থার মধ্যে দিয়ে কাটান। তাদের কাছে বছরের প্রতিটি দিনই একই রকম যন্ত্রণার। তাই সাল, মাস বা কোনো বিশেষ দিনের কোনো তাৎপর্য নেই তাদের কাছে। স্কুলে ছেলে মেয়েদের নাগরাজন কিভাবে তার নিজের অ্যালবামটি দেখতে দিত। সুন্দর রামস্বামী রচিত টিকিটের অ্যালবাম গল্পের প্রধান চরিত্র নাগরাজনের অ্যালবামটি ছিল ক্লাসের ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। তারা সেটি দেখতে চাইলে নাগরাজন ধৈর্য সহকারে অ্যালবামটি দেখাতো। তবে তার একমাত্র শর্ত ছিল যে কেউ যেন সেটি না ধরে। মেয়েরা অ্যালবামটি দেখতে চাইলে নাগরাজন সেটি মলাট করে তাদের প্রতিনিধি পার্বতীর হাতে সেটা দিত।
তার দিকে রয়েছে নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 করে, 5 গুণ 4 সমান সমান 20। শহরে 144 ধারা আর কারফিউর অর্ডার জারি হয়েছে। লেখকের অনুসরণে গল্প ঘটনার রাতের দৃশ্য বর্ণনা করো। হিন্দু মুসলমান দাঙ্গার পটভূমিতে রচিত সমরেশ বসুর আদাব গল্পে এক ভয়াবহ রাত্রির বর্ণনা রয়েছে। দাঙ্গার পরিপ্রেক্ষিতে শহরে 144 ধারা আর কারফিউ জারি হয়েছে। মিলিটারি ইটলদার গাড়ির রাত্রির নিস্তব্ধতাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। রাতের অন্ধকারকে আশ্রয় করে গুপ্তঘাত করা, লুকিয়ে চুরির আচমকা আঘাত হানছে। এই সুযোগকে কাজে লাগিয়ে লুটেরার দল বস্তিতে বস্তিতে আগুন ধরিয়ে দিচ্ছে। নারী ও শিশুর মরণ আর্তনাদ রাতের আবহাওয়াকে ভয়াবহ করে তুলছে। সেই সঙ্গে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য মিলিটারি সৈন্যদের দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গুলি ছোড়ার শব্দ রাতের বিভীষিকাকে আরও বাড়িয়ে দিয়েছে। সুভার সঙ্গে মনুষ্যতর প্রাণীর বন্ধুত্ব কেমন ছিল তা লেখো। আজন্ম মূর্খ সুভার কোনো সমবয়সী বালক বালিকা বন্ধু ছিল না। সেই কথা বলে মনের ভাব প্রকাশ করতে পারত না বলে তার সাথে ভাষাহীন প্রাণীরই কেবল বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা ছিল। এরকম দুটি অন্তরঙ্গ বন্ধু ছিল সুভাদের গোয়ালের দুটি গাভী, সর্বাসী ও বাঙ্গুলি। তারা ছিল সুভার মতোই ভাষাহীন। সুভার মুখে তারা কোনো দিন নিজের নাম শোনেনি, অথচ কথাহীন চোখের সমস্ত ভাব তার বুঝতে পারত। সুভা তাদের আদর করলে, বকলে বা মিনতি করলে তারা মানুষের থেকেও ভালোভাবে তা বুঝতে পারত। সুভা দিনে 3 বার নিয়মিত গোয়াল ঘরে যেত। দুই বন্ধুর গলা জড়িয়ে সে সুখ দুঃখের কথা বলতো মনে মনে। এছাড়া কোনো দিন বাড়ির লোকের ব্যবহার মন খারাপ হলেও সে এদের দুজনের কাছে চলে আসতো। তারাও যেন সুভার দুঃখ বুঝতে পেরে তাকে সান্ত্বনা দিত। গোয়ালের এই গাভী দুটি ছাড়াও ছাগল ও বিড়ালছানা সুভার অত্যন্ত অনুগত ছিল। যখন তখন বিড়ালছানাটি সুভার কোলে উঠে ঘুমিয়ে পড়তে চাইত। মনুষ্যেতর নির্বাক প্রাণীদের সাথে সুভার এরকম সুসম্পর্ক ছিল। এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি। এত দুঃখ যন্ত্রণার দিনে কিভাবে অতীতের সুন্দর দিনগুলির কথা রঞ্জনের মনে এসেছে। প্রশ্নোত্তর অংশটি শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা পরাজয় গল্প থেকে নেওয়া হয়েছে। একটি ক্লাবের হয়ে প্রখ্যাত ফুটবলার রঞ্জন সরকার 15 বছর তার সর্বস্ব উজাড় করে দিয়েছে, শত প্রলোভনকে উপেক্ষা করেছে। সেই ক্লাবের কর্মকর্তারা তাকে 1 বছর বার পুজোর নিমন্ত্রণ না করে চরম অপমান করেছে। তবু এই অপমান আর অবহেলার মধ্যেই তার অতীতের সুন্দর দিনগুলির কথা মনে এসেছে। বারপুজোর বেশ কয়েকদিন আগে থেকেই তার কাছে ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারির ফোন করতেন। কেউ কেউ নিমন্ত্রণ করতেন, বাড়িতে আসতেন। সকালবেলায় ক্লাব থেকে গাড়ি পাঠানো হতো তাকে মাঠে নিয়ে যাওয়ার জন্য। স্নান সেরে রঞ্জনও মাঠে যাওয়ার জন্য তৈরি থাকত। গত 15 বছর ধরে এমনটাই চলছিল। মাসিপিসি কবিতায় এই মাসিপিসি কারা, তাদের জীবনের কোন ছবি এই কবিতায় তুমি খুঁজে পাও? কবি জয় গোস্বামীর লেখা মাসিপিসি কবিতার উল্লেখিত মাসিপিসি হলেন সমাজের দরিদ্রতম শ্রমজীবী মহিলা, যারা সংসারে সবার মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য আইনের চোখে ফাঁকি দিয়ে বনগাঁ, লালগোলা ইত্যাদি ট্রেনগুলিতে চালের বস্তা নিয়ে শহরে বিক্রি করতে যান। প্রায় চেঞ্জ করলে আলোচ্য কবিতায় মাসিপিসি অর্থাৎ গ্রাম থেকে চাল বিক্রি করতে আসা মহিলাদের কথা তুলে ধরা হয়েছে। সমাজের দরিদ্রতম এইসব মহিলা কঠিন জীবন সংগ্রামের মধ্যে দিয়ে তাদের পরিবারের সবাইকে বাঁচিয়ে রাখেন। ভোর রাতে উঠে কোনো রকমে বাসি কাপড় কেচে কোলে কাঁখে চালের পুটলি নিয়ে তারা ট্রেন ধরতে বেরিয়ে পড়ে। স্টেশনে পৌঁছে হোমগার্ডদের নানান ঝামেলা এড়িয়ে তারা ট্রেনে চালের পুটলি তুলে চাল বিক্রির জন্য শহরের উদ্দেশ্যে যাত্রা করে। কোনো সামাজিক উন্নয়ন বা উৎসব অনুষ্ঠান তাদের জীবনে কোনো ছাপ ফেলতে পারে না। একইভাবে সমাজের এই সব অবহেলিত মানুষের প্রতিটা দিন কাটে। যুগ যুগ ধরে এমনটাই চলতে থাকে। এদের এই একঘেয়ে যন্ত্রণার জীবন এভাবেই বয়ে চলে।
5 নম্বর, সন্ধ্যাবেলা রাজাপ্পা নাগরাজনের বাড়ি চলে গেল। কোন উদ্দেশ্যে তিনি রাজাপ্পা নাগরাজনের বাড়ি গিয়েছিল, এর মধ্যে দিয়ে তার চরিত্রের কোন দিকটি ধরা পড়ে? সুন্দর রাজস্বামী রচিত টিকিটের অ্যালবাম গল্পে একটি প্রধান চরিত্র রাজাপ্পা মনে করেছিল যে নাগরাজনের সুন্দর ও অভূতপূর্ব অ্যালবামটি তার অসম্মানের কারণ। তাই সে ফন্দি আর্টে টিকিটের মূল্য নির্ধারণের বিষয়ে অনভিজ্ঞ নাগরাজনকে কয়েকটি কম দামি টিকিট গুছিয়ে তার থেকে কয়েকটি দামি টিকিট হাতিয়ে নেবে। এই দামি টিকিটগুলির সাহায্যে সে নিজের অ্যালবামটিকে নাগরাজনের অ্যালবামের চেয়েও আকর্ষণীয় করে তুলবে। এই উদ্দেশ্যে নাগরাজনের বাড়ি এসেছিল। এই ঘটনার মধ্যে দিয়ে রাজাপ্পার লোক ঠকানোর মানসিকতার প্রকাশ পেয়েছে। কোনো মানুষের অনভিজ্ঞতা বা অজ্ঞতার সুযোগ নিয়ে তাকে ঠকাবার মতো হীন কাজ আর হয় না। নিজেকে বড় করার জন্য বা গুরুত্ব পাওয়ার জন্য অন্যান্য কাউকে ঠকানোর মানসিকতা অত্যন্ত নিন্দনীয়। আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি, তাকে এরকম বলার কারণ বুঝিয়ে দাও। কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা লোকটা জানলই না কবিতায় মানুষের হৃদয়কে আলাদিনের আশ্চর্য প্রদীপের সঙ্গে তুলনা করা হয়েছে। আরব্য রজনী একটি বিখ্যাত উপাখ্যান হলো আলাদিনের আশ্চর্য প্রদীপ। এই উপাখ্যানের প্রধান চরিত্র হলো আলাদিন। সে একটা প্রদীপ পেয়েছিল, যেটা ঘষলে একটি দৈত্য এসে হাজির হতো। সেই দৈত্য আলাদিনের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হতো। সে অনেক অসাধ্য সাধন করতে পারত। কবি বলতে চেয়েছেন মানুষই তার হৃদয় শক্তির জোরে অনেক অসাধ্য সাধন করতে পারে। এর সাহায্যে নিজেকে একজন অসাধারণ মানুষ হিসাবে গড়ে তুলতে পারে। 5 দাগের রুচি খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। কয়টা গরুর গাড়িতে যাত্রা দল এসেছিল? 5টা গরুর গাড়িতে। হারিয়ে যাওয়ার সোনার সিঁদুরের কৌটোর জন্য কাকে চোর সন্দেহ করা হয়েছিল? দুর্গাকে। দুর্গা অপু চড়ুইভাতির আয়োজন কোথায় করেছিল? নীলমণিরা এর জঙ্গলা কি নবিতার এক প্রান্তে? অপু কাকে দাদু বলে ডাকত? নরোত্তম দাস বাবাজিকে অপু দাদু বলে ডাকত। নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 3। অপু দুর্গা কিভাবে রেলের রাস্তা দেখার চেষ্টা করেছিল? রাঙিগাঁয়ের বাছুর হারিয়ে গেলে অপু দুর্গা সেটাকে খুঁজতে দক্ষিণের মাঠে গিয়েছিল। পাকা রাস্তার ওপারে ঝাপসা মাঠের পাড়ে রেলের রাস্তার কথা শুনেছিল দুর্গা। অপুকে সে সেই রাস্তা দেখার কথা বলে। তারপর ভাই বোন মাঠ বিল জলাভূমি পেরিয়ে সোজা দক্ষিণ দিকে ছুটতে থাকে। হোগলা আর শোলা ভরা বড় জলা 15 পরে দুর্গা পথ হারিয়ে ফেলে। কোনো গ্রাম তার চোখে পড়ে না, কেবলই ধানক্ষেত। জলা আর বেঝোপ দেখতে পায়, কিন্তু রেলপথ আর দেখা হয় না তাদের। শেষ পর্যন্ত অনেক জল ভেঙে কষ্ট করে তারা পাকা রাস্তায় এসে ওঠে। অজয়কে তার সঙ্গে অপুর বন্ধুত্ব হলো কিভাবে? অজয় নীলমণি হাজরার যাত্রা দলের অভিনয় করত। অপু যাত্রা দেখতে গিয়েছিল, সেখানেই তার সঙ্গে অজয়ের আলাপ হয়। প্রথম আলাপে অপু অজয়কে পান খাইয়েছিল। অপু গান শুনে মুগ্ধ অজয় তাকে যাত্রাদলে যোগ দিতে বলে। এইভাবে নানা কথাবার্তার মধ্যে দিয়ে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। 7 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 5। মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপুর কর্ণের চরিত্র বড় ভালো লাগে কেন? অপু আবেগপ্রবণ ছেলে। মহাভারতের কথা মায়ের মুখে শুনতে শুনতে কর্ণের জন্য বড্ড কষ্ট হয় অপুর। মনে হয় মহাবীর হওয়া সত্ত্বেও তিনি সকলের কাছেই অত্যন্ত কৃপার পাত্র। কর্ণের মৃত্যুদৃশ্য অপুর মন বিষণ্ণতায় ভরে দিত। যুদ্ধক্ষেত্রে কর্ণের রথের চাকা বসে গিয়েছে, আর সেই সময় অর্জুন নিরস্ত্র কর্ণের ওপর বাণ ছুঁড়ে তাকে ঘায়েল করেছে। কর্ণের কোনো মিনতি সে শুনছে না, আর শেষ পর্যন্ত কর্ণকে অসহায়ভাবে মারতে হচ্ছে। এই ঘটনা অপুকে বড় দুঃখ দেয়। অপুর মনে হয় অর্জুন আর কর্ণ সমান বীর। অর্জুন মান পেল, রাজাও পেল, অথচ কর্ণের জন্য কেবলই দুর্ভাগ্য। এইসব কথা মনে করলে অপুর 2 চোখ ছাপিয়ে জল আসত। ভাগ্যের হাতে
কর্ণের প্রতি এরকম সহানুভূতির জন্যই সে কর্ণকে বীরের সিংহাসনে বসিয়েছে। মহাভারতের অন্যান্য চরিত্রগুলোর চেয়ে কর্ণের তার বেশি ভালো লাগে একটাই কারণে, অপু তার দিদির সঙ্গে কেন কখনো আড়ি করবে না। অপু অন্তর দিয়ে অনুভব করত দিদি দুর্গা তাকে খুব ভালোবাসবে। সেই ছিল অপুর সুখ দুঃখের একমাত্র সাথী। অপুর মনের খবর আর কেউ না রাখলেও দুর্গা রাখে। সেই তার ভাইয়ের যাবতীয় আবদার মেটায়। যেহেতু সেদিন তাদের খেলাঘরে দোকান থেকে মাকাল ফলগুলি চুরি করে নিয়ে যায়, সেদিনই দুর্গা বনবাদর খুঁজে সন্ধ্যাবেলায় এক দাগা কামাল ফল অপুকে এনে দেয়। এ থেকে অপু টের পায় দিদিকে ছাড়া তার চলবে না। তাই ডাগর চোখের স্নিগ্ধ মমতামাখা হাসি দেখে অপু ঠিক করে যে সে দিদির সঙ্গে কখনো আড়ি করবে না। আর দেখে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পগুলিকে বেছে নাও। যে কোনো 5টি প্রতিবর্ষে মান 1 করে 1 × 5 = 5। যে ক্রিয়া এখন সংঘটিত হচ্ছে তাকে বলা হয় উত্তর হবে ঘটমান বর্তমান। কালকে আমরা প্রধানত যে কয় ভাগে ভাগ করতে পারি 2, 3, 4, 5, তবে 3। আপনাদিগের চলিত ভাষার রূপটি হলো আপনার, আপনি, আমাদের, আপনাদের, উত্তর হবে আপনাদের। যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমস্ত পদ, সমসমান পদ, নামপদ, উত্তর পদ, হবে সমসমান পদ। উত্তর সমাসে সমসমান পদগুলি সমাসবদ্ধ হওয়ার পরেও পূর্বপদের বিভক্তির লোপ হয় না, ব্যাসবাক্য হয় না, কিংবা ব্যাসবাক্য করতে হলে সমার্থক অন্য পদের প্রয়োজন হয়। একটি বাক্যাংশকে বিশেষ্য বা বিশেষণ হিসাবে প্রয়োগ করা হয়। পূর্বপদ ও পরপদ যথাক্রমে বিশেষণ ও বিশেষ্য হয় এবং উভয় পদে একই বিভক্তি থাকে। পূর্বপদ পরপদ যথাক্রমে বিশেষ্য ও বিশেষণ হয় এবং উভয় পদে একই বিভক্তি থাকে। তাহলে উত্তর হবে পূর্বপদ পরপদ যথাক্রমে বিশেষণ ও বিশেষ্য হয় এবং উভয় পদে একই বিভক্তি শূন্য বিভক্তি থাকে। নিচের শব্দগুলির বানানের মধ্যে কোনটি শুদ্ধ? উজ্জ্বল প্রতিযোগিতা, মধুসূদন সারিবদ্ধের প্রতিযোগিতা। 9 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। যে কোনো 5টি প্রতিবর্ষে মান 1 করে 1 × 5 = 5। প্রথম, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। সেইটার দরজা বন্ধ না সূচক বাক্যে সেদিকটার দরজা খোলা ছিল না। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। বয়স তো বোধ হয় 27-28 প্রশ্নবোধক বাক্যে বয়স কি 27-28 নয়? সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো। সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন ঘটে, সমাসে পদের সঙ্গে পদের মিলন ঘটে। রূপক কর্মধারয়ের সমাস বলতে কী বোঝো? যে কর্মধারয়ের সমাসে উপমান উপমেয়ের পদ দুটির অভেদ কল্পনা করা হয় সেটিকে রূপক কর্মধারয়ের সমাস বলে। যেমন আলোক জ্ঞানালোক, জ্ঞানরূপ আলোক, অর্থাৎ জ্ঞানই যেন আলোর জ্ঞানালোক, জ্ঞানরূপ আলোক, অর্থাৎ জ্ঞানই যেন আলো হয়ে মনের অন্ধকার দূর করছে। জ্ঞানালোক তাই রূপক কর্মধারয়ের সমাস। সমাস শব্দটির সাধারণ অর্থ লেখো। সমাস শব্দের সাধারণ অর্থ সংক্ষেপ। প্রবাদগুলিকে বাক্যে সহার্থকভাবে ব্যবহার করো। নুন আনতে পান্তা ফুরোয়। দত্ত পরিবারে এখন দুবেলা ঠিকমতো খাবার জোটে না, ওদের এখন নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। প্রবাদগুলিকে বাক্যে সার্থকভাবে ব্যবহার করো। শূন্য কলসির আওয়াজ বেশি। তামালিকা কোনো কাজে সুষ্ঠুভাবে করতে পারে না বলে এত বড় বড় কথা বলে আর অন্যের ভুল ধরে, এই জন্য বলে শূন্য কলসির আওয়াজ বেশি। নিচে যে কোনো একটি বিষয় অবলম্বন করে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 6। প্রত্যেক জীবনে বিজ্ঞান, ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য, বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা, বাংলার উৎসব, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। পরে হচ্ছে পত্র রচনা করো। প্রশ্নের মান 4। হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো অথবা তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনার স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও।
ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার অষ্টম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। তাহলে তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হও লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে এর বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি তোমাদের এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার অষ্টম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার।